আচ্ছা, ইয়ে, আসসালামু আলাইকুম। কমার্স একাডেমি এবং আর্টস একাডেমির পক্ষ থেকে ধারাবাহিক রেকর্ড ক্লাস নিয়ে আপনাদের সামনে আমি রাসেল আহমেদ আসছি। তো আমাদের যুক্তি উপাদানের আজকে আমরা লেকচার 4 দেখব। তো আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম যুক্তির পদের প্রকারভেদ। আজকে আমরা দেখবো যুক্তি বাক্যের প্রকারভেদ। আমরা দেখবো এই যুক্তি বাক্যের প্রকারভেদ। যেহেতু আমরা পদের প্রকারভেদ নিয়ে আলোচনা করছিলাম, তো আমাদের যুক্তি বাক্যের প্রকারভেদ, এই যুক্তি বাক্যের প্রকারভেদ থেকেই কিন্তু আমরা বুঝতে পারবো যে ভাই একটা যুক্তি বাক্য আমরা কিভাবে গঠন করতে পারি, একটা যুক্তি বাক্য হওয়ার জন্য আমাদের কোন কোন জিনিসগুলো দরকার, এবং যুক্তি বাক্যতে আমাদের মনে করেন যে কিছু প্রতিকায়নের মাধ্যমে আমরা যুক্তি বাক্যগুলো সম্পর্কে আমরা ধারণা রাখতে পারি, বা কোন যুক্তি বাক্যটা দ্বারা সার্বিক সদর্থক, সার্বিক নয়োর্থক, বিশেষ সদর্থক, বিশেষ নয়োর্থক এই জিনিসগুলো প্রকাশ পায় সেটা আমরা জানবো। প্রথমত ঘটনগত দিক থেকে যুক্তি বাক্য হচ্ছে কত প্রকার? 2 প্রকার। দেখেন, প্রথমত দুটি পদের মধ্যকার স্বীকৃতিমূলক বা অস্বীকৃতিমূলক সম্পর্ককে কি বলা হয়? যুক্তি বাক্য বলা হয়। তাহলে দুইটা পদের ভিতর কি বলা হয় ভাই? স্বীকৃতিমূলক বা অস্বীকৃতিমূলক মনে করেন যে সম্পর্ককে কি বলা হয়? যুক্তি বাক্য বলা হয়। আচ্ছা, তাহলে দেখেন ঘটনগত দিক থেকে যুক্তি বাক্য হচ্ছে কত প্রকার ভাই? 2 প্রকার। একটা সরল যুক্তি বাক্য আর একটা হচ্ছে কি যৌগিক যুক্তি বাক্য। তাহলে ঘটনগত দিক থেকে ভাই যুক্তি বাক্য কত প্রকার? 2 প্রকার। একটা সরল যুক্তি বাক্য আর একটা হচ্ছে কি যৌগিক যুক্তি বাক্য। আচ্ছা, তাহলে আমরা দেখি জিনিসগুলা। দেখেন, প্রথমত সরল যুক্তি বাক্য কাকে বলে সেটা আমরা একটু খেয়াল করবো ভাই। সরল যুক্তি বাক্য কাকে বলে সেই জিনিসটা আমরা একটু খেয়াল করবো। দেখেন, সরল যুক্তিবাক্য হচ্ছে যে যুক্তিবাক্যে একটি মাত্র উদ্দেশ্য পদ এবং একটি মাত্র বিধেয় পদ থাকে। তাহলে যে যুক্তিবাক্যে কি থাকবে ভাই? একটা মাত্র উদ্দেশ্য এবং একটা মাত্র কি থাকবে? বিধেয় পদ থাকবে, সেটাকে আমরা কি বলবো? এবং সম্পর্ক, সরি, এবং একটা মাত্র সম্পর্ক প্রকাশ করবে, সেটাকে আমরা সরল যুক্তিবাক্য বলবো। তাহলে বিষয়টা খেয়াল করেন, যে যুক্তিবাক্যের ভিতর কয়টা উদ্দেশ্য থাকবে ভাই? একটা উদ্দেশ্য পদ এবং একটি মাত্র কি থাকবে? বিধেয় পদ থাকবে, এবং একটা মাত্র কি করবে? সম্পর্ক প্রকাশ করবে, তাকে সরল যুক্তিবাক্য বলবো। তাহলে যে যুক্তিবাক্যের ভিতর একটা মাত্র উদ্দেশ্য পদ, একটা মাত্র বিধেয় পদ এবং কি করবে? একটা মাত্র সম্পর্ক প্রকাশ করবে, সেটাকে আমরা সরল যুক্তি বাক্য বলবো। তাহলে এই যে দেখেন, এইখানে এই যে মধু হয় মিষ্টি, তাহলে এখানে কয়টা উদ্দেশ্য আছে ভাই? মধু একটা উদ্দেশ্য, মিষ্টি একটা বিধেয়, এবং কি করছে? মধু হয় মিষ্টি, তার মানে এখানে একটাই সম্পর্ক প্রকাশ করছে। তাহলে যে যুক্তি বাক্য, এই যুক্তি বাক্যটাতে দেখলাম আমরা একটা উদ্দেশ্য আছে, একটা বিধেয় আছে, এবং কি করছে? একটা সম্পর্ক প্রকাশ করছে। আচ্ছা, তারপরে দেখলাম যে মানুষ হয় বুদ্ধিমান। তারপর আমরা কি দেখলাম ভাই? মানুষ হয় বুদ্ধিমান। এখানে আমরা একটা জিনিস খেয়াল করলাম। তাহলে এখানে উদ্দেশ্য আছে কয়টা? একটা। বিধেয় আছে কয়টা? একটা। তাহলে দেখেন, এই উদ্দেশ্য আর বিধেয় হইলে আমাদের কয়টা কয়টা? এখানে একটা উদ্দেশ্য, একটা বিধেয়, এবং কি করছে? একটা সম্পর্কে প্রকাশ করছে। যার কারণে এটাকে আমরা কি বলে থাকি? এটাকে আমরা বলে থাকি সরল যুক্তি বাক্য। সরল যুক্তি বাক্য। আর যৌগিক মানে কি? যৌগিক আমরা ওই যে তখন বলছিলাম পদের দিক থেকে, একটা হচ্ছে সরল পদ আর একটা কি পদ? যৌগিক পদ। তাহলে এখন আমার যৌগিক মানে হচ্ছে কি একের অধিক। যৌগিক মানে কি ভাই? একের অধিক। তাহলে দেখেন কি বলতেছে, যে যুক্তি বাক্যে একাধিক উদ্দেশ্য পদ এবং একাধিক বিধেয় পদ থাকবে। তাহলে দেখেন, যে যুক্তিবাক্যে হয় একাধিক উদ্দেশ্য পদ অথবা একাধিক বিধেয় পদ এবং কি করবে? একাধিক সম্পর্ক প্রকাশ করবে, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে যৌগিক যুক্তিবাক্য। তাহলে দেখেন, সরল যুক্তিবাক্যে কয়টা উদ্দেশ্য পদ থাকে ভাই? সরল যুক্তিবাক্যে কিন্তু একটা উদ্দেশ্য পদ থাকে, এবং বিধেয় পদ কয়টা থাকে? একটাই থাকে, এবং সম্পর্ক একটাই প্রকাশ করে। কিন্তু যৌগিক যুক্তিবাক্যে আমরা বিষয়টা দেখতেছি যে যৌগিক যুক্তিবাক্যে আমাদের একাধিক উদ্দেশ্য পদ থাকে অথবা একাধিক বিধেয় পদ থাকে, এবং কি করে? একাধিক সম্পর্ক প্রকাশ করে থাকে। আশা করি আমরা জিনিসটা বুঝতে পারছি। আচ্ছা, তাহলে দেখেন, রুমা হয় সৎ মেধাবী। তাহলে দেখেন, এখানে উদ্দেশ্য আছে কয়টা? আমাদের একটা। কিন্তু এই যে দেখেন, বিধেয় পদ আছে কয়টা ভাই? 2টা। সৎ আর একটা কি মেধাবী, তার মানে বিধেয় আছে কয়টা? 2টা। তার মানে এটাকে আমরা কি বলবো? যৌগিক পদ বলবো। এখন দেখেন, এখানে সম্পর্ক কিভাবে একাধিক প্রকাশ করে, সম্পর্ক কিভাবে একাধিক প্রকাশ করে সে বিষয়ে আমরা খেয়াল করি। দেখেন, প্রথমত রুমা হয় সৎ। রুমা হয় সৎ, এটা দ্বারা একটা সম্পর্ক প্রকাশ করছে। ওকে ভাই, আচ্ছা, রুমা হয় সৎ, এটা দ্বারা একটা সম্পর্ক প্রকাশ করলো। পরবর্তীতে দেখেন আবার লিখতে পারি, রুমা হয় কি মেধাবী। রুমা হয় কি ভাই? মেধাবী। তাহলে এই যে দেখেন, 2টা সম্পর্ক প্রকাশ করলো, মানে একাধিক সম্পর্ক প্রকাশ করলো। তাহলে দেখেন যে আমরা যে বলছিলাম, যে যুক্তিবাক্যে একাধিক উদ্দেশ্য এবং একাধিক বিধেয় এবং কি করে? একাধিক সম্পর্ক প্রকাশ করে থাকে, সেটাকে আমরা কি বলে থাকি? সেটাকে আমরা যৌগিক যুক্তিবাক্য বলি। যেমন রুমা হয় সৎ এবং কি মেধাবী। তাহলে রুমা হয় সৎ ও মেধাবী, তার মানে একাধিক বিধেয় পদ আছে, এই কারণে এটাকে আমরা কি বলবো? যৌগিক পদ। আর এই যে এইটুকু হচ্ছে কি, এইটা দ্বারা একটা সম্পর্ক প্রকাশ করছে, আর এই যে রুমা হয় মেধাবী, এটা দ্বারা কি আরেকটা সম্পর্ক প্রকাশ করছে, যার কারণে এটা হচ্ছে কি যৌগিক যুক্তিবাক্য। তো আশা করি জিনিসটা আমরা বুঝতে পারছি। এখন ভাই, কথা হলো যৌগিক যুক্তিবাক্য আবার 3 প্রকার। যৌগিক যুক্তিবাক্য আবার কত প্রকার? 3 প্রকার। সংযোজিত, বিয়োজিত, আরেকটা হচ্ছে কি অসঙ্গতিবাচক। তো যৌগিক যুক্তিবাক্য আবার কত প্রকার ভাই? 3 প্রকার। সেটা হচ্ছে কি সংযোজিত, বিয়োজিত, আরেকটা হচ্ছে কি অসঙ্গতিবাচক। আচ্ছা ভাই, আচ্ছা, আমরা খেয়াল করি, দেখেন সংযোজিত, বিয়োজিত, অসঙ্গতিবাচক এগুলা কাকে কোনটাকে বলে? সংযোজিত যুক্তিবাক্য,
যে যৌগিক যুক্তি বাক্যকে বিশ্লেষণ করলে, অর্থাৎ একটা যৌগিক যুক্তি বাক্যকে বিশ্লেষণ করলে একাধিক সরল, দেখেন কি বলতেছে, একাধিক সরল সদর্থক, মানে সরল যুক্তি বাক্যের কথা মনে আছে, আমাদের একটা সদর্থক থাকবে এবং কি সরি সরল হচ্ছে যুক্তি বাক্যে একটা উদ্দেশ্য অথবা একটা বিধেয় এবং কি করবে, একটা সম্পর্ক প্রকাশ করবে, সেটাকে আমরা কি বলবো, সরল যুক্তি বাক্য। আবার কি বলছে, সদর্থক হতে হবে, কি হতে হবে, সদর্থক, মানে আমাদের কি বলতেছে, সংযোজক হিসাবে হয় থাকবে, এটা বুঝাচ্ছে। ওকে, আচ্ছা তাহলে দেখেন শরীফ সৎ ও মেধাবী। আচ্ছা শরীফ হয়, এখানে সরি এটা সংযোজকটা দিতে ভুলে গেছে, শরীফ হয় সৎ ও বুদ্ধিমান। দেখেন শরীফ হয় সৎ ও বুদ্ধিমান। আচ্ছা তাহলে আমরা জিনিসটা এখানে দেখি যে শরীফ হয় সৎ ও মেধাবী বুদ্ধিমান। আচ্ছা তাহলে এখানে দেখেন এটা একটা যৌগিক যুক্তি বাক্য। এখন এই যৌগিক যুক্তি বাক্যটাকে বিশ্লেষণ করলে আমরা কি পাবো, একাধিক সরল সদর্থক যুক্তি বাক্য পাবো। তাহলে সংযোজিত যুক্তি বাক্য কোনটা বলছে, যে যৌগিক যুক্তি বাক্যকে বিশ্লেষণ করলে একাধিক সরল সদর্থক, একাধিক কি পাওয়া যাবে, সরল সদর্থক। সদর্থক আমরা চিনবো কিভাবে, সংযোজক হিসাবে যেটাতে হয় থাকবে সেটাই সদর্থক যুক্তি বাক্য, আর সংযোজক হিসাবে যদি নয় থাকে তাহলে সেটা কি হবে, নয় অর্থক যুক্তি বাক্য। আচ্ছা আশা করি জিনিসটা আমরা বুঝতে পারছি। তাহলে এখানে দেখেন শরীফ হয় সৎ ও মেধাবী, ধরেন এখানে আমি এই বিষয়টাকে আরেকটু ভালো করে এখানে লিখি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। শরীফ হয় সৎ ও মেধাবী। ওকে ভাই, আচ্ছা তাহলে এইটা একটা যৌগিক যুক্তি বাক্য, এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নাই, কারণ এখানে একাধিক বিধেয় পদ আছে এবং একাধিক সম্পর্ক প্রকাশ করতেছে, এই কারণে এটা হচ্ছে কি যৌগিক যুক্তি বাক্য। এখন এটাকে যদি আমরা ভাঙি বা এটাকে যদি আমরা বিশ্লেষণ করি, এটাকে যদি আমরা ভাঙি বা এটাকে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখবো এখানে একাধিক সরল সদর্থক যুক্তি বাক্য পাচ্ছি। কিভাবে, প্রথমত এই যে দেখেন এইটুকু হচ্ছে একটা সরল সদর্থক যুক্তি বাক্য, এইটুকু হচ্ছে কি একটা সরল সদর্থক যুক্তি বাক্য। আবার দেখেন এটাকে আমরা ভাগলে আরেকটা পাইতেছি, শরীফ হয় কি মেধাবী, শরীফ হয় কি মেধাবী। তাহলে এই যে দেখেন এখানে আমরা কয়টা সরল যুক্তি বাক্য পাইছি, দুইটা, এবং প্রত্যেকটাতে দেখেন কি সংযোজক হিসাবে কি আছে, হয় আছে, এই কারণে এটা কি সদর্থক। তাহলে এই যে একটা যৌগিক যুক্তি বাক্যকে বিশ্লেষণ করে আমরা কি পাইলাম, একাধিক সরল সদর্থক যুক্তি বাক্য পাইলাম, এই কারণে এটাকে আমরা কি বলে থাকি, সংযোজিত যুক্তি বাক্য, এই কারণে এটাকে আমরা কি বলে থাকি ভাই, সংযোজিত যুক্তি বাক্য। তো আশা করি জিনিসটা আমরা বুঝতে পারছি যে সংযোজিত যুক্তি বাক্য কোনটা হবে, যে যৌগিক যুক্তি বাক্যকে বিশ্লেষণ করলে একাধিক সরল সদর্থক যুক্তি বাক্য পাওয়া যায় সেটাকে সংযোজিত যুক্তি বাক্য বলা হয়। ওকে ভাই, আচ্ছা আমরা এই জিনিসটা বুঝতে পারছি। আচ্ছা তো এখন বিয়োজিত যুক্তি বাক্য হবে কোনটা, সংযোজিত হচ্ছে যে যৌগিক যুক্তি বাক্য বিশ্লেষণ করলে সদর্থক যুক্তি বাক্য পাওয়া যায়, সরল সদর্থক, আর বিয়োজিত হবে যে যৌগিক যুক্তি বাক্য বিশ্লেষণ করলে সরল নয় অর্থক যুক্তি বাক্য পাওয়া যায়। তো আমরা জিনিসটা একটু খেয়াল করি, দেখেন এই যে যৌগিক যুক্তি বাক্যকে বিশ্লেষণ করলে একাধিক সরল নয় অর্থক কি পাওয়া যায় ভাই, এটা একটু ভুল লেখছে এখানে, নয় অর্থক, নয় অর্থক সরল, একাধিক নয় অর্থক সরল যুক্তি বাক্য পাওয়া যায়, একাধিক নয় অর্থক সরল যুক্তি বা একাধিক সরল নয় অর্থক যুক্তি বাক্য পাওয়া যায়। তাহলে এর আগে আমরা একটা যৌগিক যুক্তি বাক্যকে বিশ্লেষণ করে আমরা কি পাইছিলাম, সদর্থক যুক্তি বাক্য পাইছিলাম, একাধিক সরল সদর্থক যুক্তি বাক্য পাইছিলাম, আর এখন আমরা একটা যৌগিক যুক্তি বাক্যকে বিশ্লেষণ করে কি পাবো, একাধিক সরল নয় অর্থক যুক্তি বাক্য পাবো। তাহলে সেটা হবে কি আমাদের বিয়োজিত যুক্তি বাক্য। এই যে দেখেন এখানে একটা রহিম নয় সৎ, রহিম সৎ নয় বুদ্ধিমানও নয়, তাহলে দেখেন কি বলতেছে, রহিম সৎ নয় আবার কি বুদ্ধিমানও নয়। তো এটা বিশ্লেষণ করলে আমরা দেখেন একাধিক সরল নয় অর্থক যুক্তি বাক্য পাই। প্রথমত আমরা লিখতে পারি কি, যে রহিম নয় কি, রহিম নয় বুদ্ধিমান। আচ্ছা সরি, প্রথমত দেখেন আমরা এটাকে লিখতে পারি যে রহিম নয় কি, এটাকে বিশ্লেষণ করলে আমরা প্রথমত লিখতে পারি রহিম নয় সৎ, আমরা কি লিখতে পারি, রহিম নয় সৎ। ওকে, পরবর্তীতে আমরা দুই নম্বরটা লিখতে পারি রহিম নয় কি বুদ্ধিমান, কি লিখতে পারি ভাই, রহিম নয় বুদ্ধিমান। তাহলে এই যে দেখেন এটা হচ্ছে একটা যৌগিক যুক্তি বাক্য। আচ্ছা এই যৌগিক যুক্তি বাক্যটাকে বিশ্লেষণ করে আমরা কি পাইছি, একাধিক সরল নয় অর্থ যুক্তি বাক্য পাইছি। এই যে রহিম সৎ নয় বুদ্ধিমানও নয়, অর্থাৎ রহিম কি নয়, সৎ নয় আবার বুদ্ধিমানও নয়। তাহলে এইটা দেখেন একটা নয় অর্থক যুক্তি বাক্য। তাহলে এই নয় অর্থক যুক্তি বাক্যটাকে, নয় অর্থক যৌগিক যুক্তি বাক্য, সেই যৌগিক যুক্তি বাক্যটাকে বিশ্লেষণ করে আমরা কি পাইছি, একাধিক সরল নয় অর্থক যুক্তি বাক্য পাইছি। এই যে প্রথমত এটা একটা সরল নয় অর্থক যুক্তি বাক্য। সরল যুক্তি বাক্য কেন, কারণ এই যে দেখেন এটা হচ্ছে কি একটা উদ্দেশ্য একটা বিধেয়, এখানে একটা উদ্দেশ্য, এটা কি একটা বিধেয়। তাহলে এই যে দেখেন একটা যৌগিক যুক্তি বাক্যকে বিশ্লেষণ করে আমরা কি পেলাম, একাধিক সরল নয় অর্থক যুক্তি বাক্য পাইছি, যার কারণে এটাকে আমরা কি বলে থাকি, বিয়োজিত যুক্তি বাক্য বলে থাকি। তাহলে যে যৌগিক যুক্তি বাক্যকে বিশ্লেষণ করলে একাধিক সরল সদর্থক যুক্তি বাক্য পাওয়া যায় সেটাকে সংযোজিত যুক্তি বাক্য বলে, আর যে যৌগিক যুক্তি বাক্যকে বিশ্লেষণ করলে একাধিক সরল নয় অর্থক যুক্তি বাক্য পাওয়া যায় সেটাকে আমরা কি বলি, বিয়োজিত যুক্তি বাক্য বলি। আশা করি এই দুইটা জিনিস আমরা বুঝতে পারছি। আচ্ছা তারপরে দেখি আমরা অসঙ্গতিবাচক যুক্তি বাক্য। আচ্ছা
অসঙ্গতিবাচক যুক্তিবাক্য। তাহলে দেখেন আমরা তখন কি পাইছিলাম, একটা যৌগিক যুক্তিবাক্যকে বিশ্লেষণ করে একাধিক সরল সদর্থক যুক্তিবাক্য পাইছিলাম, আবার আরেকটা পাইছিলাম কি একাধিক সরল নৈঅর্থক যুক্তিবাক্য। তো এখন যেটা পাবো সেটা হচ্ছে একটা যৌগিক যুক্তিবাক্যকে বিশ্লেষণ করলে, একটা যৌগিক যুক্তিবাক্যকে বিশ্লেষণ করলে একটি সরল সদর্থক যুক্তিবাক্য পাবো এবং একটি কি সরল নৈঅর্থক যুক্তিবাক্য পাবো। তাহলে যে যৌগিক যুক্তিবাক্যকে বিশ্লেষণ করলে একটি সরল সদর্থক যুক্তিবাক্য এবং কি একটি সরল নৈঅর্থক যুক্তিবাক্য পাওয়া যায়, সেটাকে এই যে দেখেন সদর্থক ও নৈঅর্থক উভয়ই হয়, তাকে অসঙ্গতিবাচক যুক্তিবাক্য বলে। যেমন এখানে কি বলছে, রাশেদ সৎ কিন্তু মেধাবী নয়। তার মানে দেখেন এটা একটা যুক্তিবাক্য, এই যে যৌগিক যুক্তিবাক্য রাশেদ সৎ কিন্তু কি নয়, মেধাবী নয়। তার মানে দেখেন প্রথমটাকে আমরা বিশ্লেষণ করলে কি পাই, রাশেদ হয় সৎ। প্রথমটাকে আমরা বিশ্লেষণ করলে কি পাই, রাশেদ হয় সৎ। পরেরটাকে আমরা পাই কিন্তু কি বলছে, কিন্তু মেধাবী নয়। তাহলে আমরা এই যৌগিক যুক্তিবাক্যটাকে বিশ্লেষণ করলে আমরা দুইটা সম্পর্ক পাই। সেটা হচ্ছে কি, প্রথমটা হচ্ছে রাশেদ হয় সৎ, মানে রাশেদ সৎ, তার মানে হচ্ছে কি রাশেদ হয় সৎ কিন্তু কি নয়, মেধাবী নয়। তার মানে রাশেদ নয় কি মেধাবী। তাহলে এই যে দেখেন এটা একটা পাইলাম, আবার কি এটা আরেকটা পাইলাম। তাহলে এই যে দেখেন এটা হচ্ছে কি সরল সদর্থক যুক্তিবাক্য, রাশেদ হয় সৎ, এটা হচ্ছে সদর্থক যুক্তিবাক্য, আর রাশেদ নয় মেধাবী, তার মানে এটা হচ্ছে কি সদর নৈঅর্থক যুক্তিবাক্য। তাহলে যে যৌগিক যুক্তিবাক্য বিশ্লেষণ করলে আমরা একটি সদর্থক যুক্তিবাক্য এবং কি একটি সরল নৈঅর্থক যুক্তিবাক্য পাই, সেটাকে আমরা কি বলি, অসঙ্গতিবাচক যুক্তিবাক্য আমরা বলে থাকি। তো আশা করি বিষয়টা আমরা বুঝতে পারছি। প্রথমত আমাদের যৌগিক যুক্তিবাক্য হচ্ছে তিন প্রকার, সেটা হচ্ছে সংযোজিত যুক্তিবাক্য। যে যৌগিক যুক্তিবাক্যকে বিশ্লেষণ করলে একাধিক সরল সদর্থক যুক্তিবাক্য পাওয়া যায়, সেটাকে আমরা বলি সংযোজিত যুক্তিবাক্য। আর যে যৌগিক যুক্তিবাক্যকে বিশ্লেষণ করলে আমরা একাধিক সরল নৈঅর্থক যুক্তিবাক্য পাই, সেটাকে আমরা কি বলে থাকি, বিয়োজিত যুক্তিবাক্য। আর যে যৌগিক যুক্তিবাক্য বিশ্লেষণ করলে আমরা একটি সদর্থক, একটি সরল সদর্থক এবং একটি সরল নৈঅর্থক যুক্তিবাক্য পেয়ে থাকি, সেটাকে আমরা কি বলে থাকি, অসঙ্গতিবাচক যুক্তিবাক্য। আশা করি তিনটা জিনিস আমরা ক্লিয়ার বুঝতে পারছি। ওকে ভাই, আচ্ছা তারপরে আমরা খেয়াল করি গুণ অনুসারে যুক্তিবাক্য কত প্রকার, দুই প্রকার, একটা সদর্থক এবং কি একটা নৈঅর্থক। এই জিনিসগুলো আমাদের খুবই ইম্পর্টেন্ট। এখন যেগুলো পড়াবো ভাই, এখন থেকে যেগুলো পড়াবো সেগুলো খুবই ইম্পর্টেন্ট। এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার যুক্তিবিদ্যা সম্পর্কে আপনি টোটালি ধারণা লাভ করতে পারবেন, আদারওয়াইজ আপনি যুক্তিবিদ্যা সম্পর্কে ভাই টোটালি ধারণা লাভ করতে পারবেন না। তাহলে প্রথমত দেখেন গুণ অনুসারে যুক্তিবাক্য দুই প্রকার, একটা সদর্থক যুক্তিবাক্য আর একটা কি নৈঅর্থক যুক্তিবাক্য। আমরা সদর্থক যুক্তিবাক্য সহজে চেনার জন্য আমরা একটা জিনিস মনে রাখবো, যদি সংযোজক হিসাবে কি থাকে, হয় থাকে ভাই, সংযোজক হিসাবে কি থাকবে, হয় থাকবে, সংযোজক হিসাবে হয় বা হন থাকবে, তাহলে সেটা হবে কি সদর্থক যুক্তিবাক্য। আর যদি সংযোজক হিসাবে কি থাকে, নয় বা নন থাকে, তাহলে সেটা কি হবে, নৈঅর্থক যুক্তিবাক্য। যদি সংযোজক হিসাবে কি থাকে, হয় বা হন থাকে, তাহলে সেটা সদর্থক। আর যদি সংযোজক হিসাবে কি থাকে, নয় বা নন থাকে, তাহলে সেটা কি হবে, নৈঅর্থক যুক্তিবাক্য। কি থাকে, নয় বা নয় থাকে, নন থাকে, তাহলে সেটা নৈঅর্থক যুক্তিবাক্য। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। আচ্ছা তারপরে এগুলোর সংজ্ঞাগত আমরা বিশ্লেষণটা দেখবো। দেখেন কি বলছে, সদর্থক যুক্তিবাক্য যে যুক্তিবাক্যের বিধেয় পদটি উদ্দেশ্য সম্পর্কে, দেখেন কি বলছে ভাই, যে যুক্তিবাক্যের বিধেয় পদটি উদ্দেশ্য সম্পর্কে কি করা হয়, স্বীকার করা হয়, তাকে সদর্থক যুক্তিবাক্য বলে। তাহলে দেখেন যে যুক্তিবাক্যের বিধেয় পদটি, এই যে বিধেয় পদটা, এই বিধেয় পদটা সরি দেখেন এই যে বিধেয় পদটা ভালো ছেলে, এই ভালো ছেলে এটা উদ্দেশ্য সম্পর্কে কি করছে, একটা স্বীকার করছে যে করিম হয় ভালো ছেলে। তার মানে এটা করিমের সম্পর্কে কি করছে, একটা স্বীকারোক্তি দিছে, যেটাকে করিম হয় ভালো ছেলে। তার মানে এই বিধেয় পদটা উদ্দেশ্য সম্পর্কে কি করছে, স্বীকার করছে। এই কারণে এটা হচ্ছে কি সদর্থক যুক্তিবাক্য। আর নৈঅর্থক যুক্তিবাক্য দেখেন যে যুক্তিবাক্যের বিধেয় পদটি ও উদ্দেশ্য পদ সম্পর্কে কি করে, অস্বীকার করে, তাকে নৈঅর্থক যুক্তিবাক্য বলে। যেমন রহিম নয় সৎ, এই যে দেখেন রহিম নয় সৎ, তাহলে এই যে বিধেয় পদটা উদ্দেশ্য সম্পর্কে কি করছে, অস্বীকার করছে, রহিম নয় সৎ। তার মানে এই বিধেয় পদটা রহিম কি নয়, সৎ নয়, তার মানে এই বিধেয় পদটা উদ্দেশ্য সম্পর্কে কি করছে, অস্বীকার করলো। এই কারণে এটাকে আমরা কি বলে থাকি, নৈঅর্থক যুক্তিবাক্য। তাহলে সহজে মনে রাখার জন্য আমরা কি বলবো ভাই, এই যে সংযোজক হিসাবে যদি কি থাকে, হয় থাকে সদর্থক, আর সংযোজক হিসাবে কি নয় থাকলে সেটাকে নৈঅর্থক। সহজে আমরা বোঝার জন্য মনে রাখবো, সংযোজক হিসাবে হয় থাকলে সেটা সদর্থক যুক্তিবাক্য, আর সংযোজক হিসাবে কি নয় থাকলে সেটাকে আমরা কি বলা থাকি, নৈঅর্থক যুক্তিবাক্য। আচ্ছা আমরা গুণ অনুসারে যুক্তিবাক্য দুই প্রকার জানলাম, একটা সদর্থক আর একটা কি নৈঅর্থক। এখন আমরা দেখবো পরিমাণ অনুসারে যুক্তিবাক্য কত প্রকার, দুই প্রকার। পরিমাণ অনুসারে কি যুক্তিবাক্য দুই প্রকার, একটা হচ্ছে কি সার্বিক যুক্তিবাক্য আর একটা হচ্ছে কি বিশেষ যুক্তিবাক্য। দেখেন গুণ অনুসারে যুক্তিবাক্য ছিল দুই প্রকার, একটা সদর্থক যুক্তিবাক্য আর একটা কি নৈঅর্থক যুক্তিবাক্য। এবং এখন পরিমাণ অনুসারে যুক্তিবাক্য হচ্ছে কত প্রকার, দুই প্রকার, একটা সার্বিক যুক্তিবাক্য আর একটা হচ্ছে কি বিশেষ যুক্তিবাক্য। ওকে ভাই, আচ্ছা তাহলে সার্বিক যুক্তিবাক্যটা আমরা খেয়াল করি, দেখেন
সার্বিক যুক্তি বাক্যটা আমরা চিনবো কিভাবে? সার্বিক বলতে কি বুঝাইছে? সকলকে বুঝাইছে। আর বিশেষ বলতে কি একজন বা কিছু সংখ্যককে বুঝাইছে। আচ্ছা, যদি কোনো যুক্তি বাক্যে আমরা কি দেখি? সকল, সব, সমস্ত, অথবা যদি আমরা কি দেখি পূর্ণ দেখি, তাহলে সেটা হবে কি সার্বিক। যদি কোনো যুক্তি বাক্যে আমরা কি দেখি? সকল অথবা সব অথবা সমস্ত অথবা পূর্ণ দেখি, তাহলে সেটা হবে কি সার্বিক যুক্তি বাক্য। যেমন আমি যদি বলি যে সকল আম হয় মিষ্টি, আবার যদি বলতাম যে কোনো আম নয় মিষ্টি, তার মানে সকল আম হয় কি মিষ্টি। তাহলে আমি যদি বলতাম কি সকল আম হয় মিষ্টি, মানে সবগুলো আমকে বুঝাইছি। আবার যদি বলি যে কোনো ছাত্রছাত্রী নয় মেধাবী, তার মানে কোনো ছাত্রছাত্রী মানে একজন ছাত্রছাত্রী কি নয় মেধাবী নয়, সবগুলাই কি গাধা। ওকে, আচ্ছা, তাহলে বিশেষ যুক্তি বাক্য হচ্ছে কি? দেখেন, বিশেষ যুক্তি বাক্য বলতে আমরা একজন বা কিছু সংখ্যককে বোঝাই। যেমন আমি যদি বলতে যে কোনো ছাত্রছাত্রী হয় কি মেধাবী, কোনো ছাত্রছাত্রী হয় মেধাবী। আবার ধরেন আমি যদি বলতাম যে কিছু ছাত্রছাত্রী হয় মেধাবী, তাহলে আমরা বিশেষ চিনব কিভাবে? যদি কোনো যুক্তি বাক্য আমরা কোনো দেখি অথবা কিছু দেখি, তাহলে সেটা আমরা কি বলবো? বিশেষ যুক্তি বাক্য। আর সার্বিক যুক্তি বাক্য বলবো কিভাবে? যদি কোনো যুক্তি বাক্য আমরা কি দেখি? সকল, সব, সমস্ত অথবা কি কোনো, এগুলো থাকলে সেটা আমরা সার্বিক যুক্তি বাক্য মেনে নেব। আর বিশেষ যুক্তি বাক্য যদি আমরা কোনো যুক্তি বাক্যে কোনো অথবা কিছু দেখি, তাহলে সেটা হবে কি বিশেষ যুক্তি বাক্য। আশা করি বিষয়টা বুঝতে পারছো। দেখেন, সার্বিক যুক্তি বাক্য বলতে কি বুঝাইছে? যে যুক্তি বাক্যের উদ্দেশ্যের পূর্ণ বাক্যার্থ সম্পর্কে বিধেয়টি কি করে? স্বীকার বা অস্বীকার করে। তাহলে দেখেন, যে যুক্তি বাক্যের বিধেয় পদটি যে যুক্তি বাক্যের উদ্দেশ্যের পূর্ণ বাক্যার্থ সম্পর্কে, তাহলে কোন একটা যুক্তি বাক্যের উদ্দেশ্যের পূর্ণ বাক্যার্থ সম্পর্কে কি করে, অর্থাৎ উদ্দেশ্যের সম্পূর্ণ বাক্যার্থ সম্পর্কে স্বীকার বা অস্বীকার করে, তাকে কি বলা হয়? সার্বিক যুক্তি বাক্য। যেমন সকল গরু হয় চতুষ্পদ, এই যে দেখেন এই বিধেয় পদটা এই গরু, সকল গরু সম্পর্কে কি করছে? স্বীকার করছে, যার কারণে এটা হচ্ছে কি সার্বিক সদর্থক যুক্তি বাক্য বলতে পারে। আর কোনো কাক নয় সাদা, তার মানে এই যে বিধেয় পদটা এই যে সকল কাক সম্পর্কে কি করছে? একটা অস্বীকার করছে, যার কারণে এটাকে বলা হয় সার্বিক যুক্তি বাক্য। তাহলে এই যে দেখেন এখানে কি আছে? সকল আছে, তাহলে সকল থাকলে আমি কি বলছিলাম? সার্বিক যুক্তি বাক্য। এখানে দেখেন কোনো আছে, কোনো থাকলে আমি কি বলছিলাম? যে সার্বিক যুক্তি বাক্য। ওকে, আর দুইটা কোনো থাকলে সেটা কি হবে? বিশেষ যুক্তি বাক্য। একটা কোনো থাকলে সার্বিক, দুইটা কোনো থাকলে কি বিশেষ যুক্তি বাক্য। আচ্ছা, তাহলে দেখেন, যে যুক্তি বাক্যের বিধেয় পদটি তার উদ্দেশ্যবোধের আংশিক ব্যক্তার্থ সম্পর্কে, দেখেন কি বলতেছে? আংশিক ব্যক্তার্থ সম্পর্কে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করে, তাকে কি বলা হয়? বিশেষ যুক্তি বাক্য। এখন দেখেন, এই বিধেয় পদটা সার্বিক যুক্তি বাক্যে কি করতেছে? উদ্দেশ্য সম্পর্কে সম্পূর্ণ স্বীকার করতেছে। আর বিশেষ যুক্তি বাক্যটা আমাদের বিধেয় পদটা তার উদ্দেশ্য সম্পর্কে কি করতেছে? আংশিক স্বীকার করতেছে। এই যে দেখেন কি বলতেছে? লাল, কোনো ফুল হয় লাল, এই যে দেখেন লাল। তাহলে এই লাল পদটা এই যে বিধেয় সম্পর্কে কি করছে? কোনো মানে আংশিক স্বীকার করতেছে। আবার এই বিধেয় পদটা দেখেন সৎ, তার মানে এই যে শিক্ষিত ব্যক্তি সম্পর্কে কি করতেছে? আংশিক অস্বীকার করতেছে। তাহলে আমি কি বলছিলাম? যদি কোনো যুক্তি বাক্যে আমাদের কি থাকে? দুইটা কোনো থাকে, তাহলে সেটা কি হবে? বিশেষ হবে। এটাকে আমরা আবার বলতে পারতাম যে কিছু শিক্ষিত নয় কি, কিছু শিক্ষিত নয় কি সৎ। তার মানে এখানে দেখেন আমরা বলছিলাম যদি কোনো যুক্তি বাক্যে আমরা দেখি দুইটা কোনো অথবা কিছু দেখি, তাহলে সেটা কি হবে? বিশেষ যুক্তি বাক্য। আর যদি আমরা কি দেখি? যদি আমরা কোনো একটা যুক্তি বাক্যে সকল দেখি অথবা মনে করেন যে একটা কোনো দেখি, তাহলে সেটা কি হবে? সার্বিক যুক্তি বাক্য। এই গেল কি আমাদের গুণ অনুসারে যুক্তি বাক্য দুই প্রকার, আর একটা হচ্ছে কি পরিমাণ অনুসারে যুক্তি বাক্য দুই প্রকার। এখন কথা হলো ভাই, গুণ ও পরিমাণ অনুসারে যৌথভাবে যুক্তি বাক্য হচ্ছে কত প্রকার? চার প্রকার। দেখেন, সার্বিক যুক্তি বাক্যের সদর্থক হলে তার প্রথমে সকল, এই যেটা আমরা ওইখানে লিখেছিলাম, সকল, সব, সমস্ত ইত্যাদি চিহ্ন ব্যবহৃত হয়। আর সার্বিক বচন যদি নয় অর্থক হয়, তাহলে প্রথমে কোন চিহ্ন ব্যবহৃত হয়। দেখেন এখানে যেটা আমি প্রথমেই বলে দিচ্ছি আপনাদের, এই যে সকল, সব, সমস্ত এইসব চিহ্নগুলো থাকে। আর যদি কি থাকে? মনে করেন যে নয় অর্থক হয়। দেখেন, সার্বিক যুক্তি বাক্যটা যদি সদর্থক হয়, তাহলে সদর্থক হলে, সার্বিক যুক্তি বাক্যটা সদর্থক হলে সেটার আপনার কি মনে করেন যে চিহ্ন হিসাবে সেটা সকল, সব, সমস্ত থাকবে। আর যদি কোন যুক্তি বাক্যে আমাদের কি থাকে? মনে করেন যে নয় অর্থক হয়, তাহলে সেটার পিছনে আমাদের কি থাকবে? কোনো থাকবে, কোনো থাকবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখেন বিশেষ যুক্তি বাক্যে সদর্থক ও নয় অর্থক, বিশেষ যুক্তি বাক্যে দেখেন সদর্থক ও নয় অর্থক উভয় ক্ষেত্রে কোনো অথবা কিছু, প্রতিভয়, কতক ইত্যাদি ব্যবহৃত হয়। তাহলে আমরা আশা করি বিশেষ যুক্তি বাক্য চিনব কিভাবে আর সার্বিক যুক্তি বাক্য আমরা চিনব কিভাবে, সেগুলা খুব সুন্দর করে আমাদের এখানে দেওয়া আছে। আচ্ছা, এখন গুণ অনুসারে বা পরিমাণ অনুসারে যুক্তি বাক্য চার প্রকার। তাহলে গুণ ও পরিমাণ অনুসারে যৌথভাবে যুক্তি বাক্য হচ্ছে কত প্রকার? চার প্রকার। দেখেন এটা আমরা বলছিলাম সার্বিক সদর্থক যুক্তি বাক্য। তাহলে দেখেন গুণ ও পরিমাণ অনুসারে যৌথভাবে যুক্তি বাক্য কত প্রকার ভাই? চার প্রকার। এই জিনিসটা আমরা সবাই একটু ভালো করে বুঝবো। দেখেন ভাই, গুণ ও পরিমাণ অনুসারে যৌথভাবে যুক্তি বাক্য হচ্ছে কত প্রকার? চার প্রকার। সেটা হচ্ছে সার্বিক সদর্থক যুক্তি বাক্য, বা এটাকে আমরা কি প্রতিগামী হিসাবে কি দ্বারা চিহ্নিত করতে পারি? বা এটাকে আমরা এ বাক্য বলতে পারি। কি বলতে পারি ভাই? এ বাক্য। তারপরে দেখেন সার্বিক নয়ার্থক যুক্তি বাক্য, বা এটাকে আমরা প্রতিগামী হিসাবে কি বলতে পারি? ই বাক্য বলতে পারি। আচ্ছা,
তারপরে বিশেষ সদর্থক যুক্তি বাক্য বা এটাকে আমরা প্রতিগান হিসেবে কি বলতে পারি, আই যুক্তি বাক্য বলতে পারি। এটাকে আমরা প্রতিগান হিসেবে কি বলতে পারি, আই যুক্তি বাক্য। তারপরে বিশেষ নয়ার্থক যুক্তি বাক্য বা এটাকে আমরা প্রতিগান হিসেবে কি বলতে পারি, ও বলতে পারি। এখন আমরা চিনব কিভাবে, যে কোন একটা বাক্য দেখে আমরা চিনব কিভাবে কোনটা সার্বিক সদর্থক যুক্তি বাক্য, কোনটা সার্বিক নয় অর্থক যুক্তি বাক্য, কোনটা বিশেষ সদর্থক যুক্তি বাক্য আর কোনটা বিশেষ নয় অর্থক যুক্তি বাক্য। আচ্ছা, ওই যে আমরা বলছিলাম সার্বিক যদি যুক্তিবাক্য হয় তাহলে সেই যুক্তিবাক্যের ক্ষেত্রে আমাদের কি থাকে, সার্বিক সদর্থক হইলে সেই ক্ষেত্রে আমাদের কোন একটা যুক্তিবাক্যের ভিতরে আমাদের কি থাকে, সকল, সব, সমস্ত থাকে। আর যদি সদর্থক হয়, দেখেন আমরা বলছিলাম সার্বিক হইতে গেলে চিহ্ন হিসাবে কি থাকে, সকল, কি বলছিলাম, সকল, সব অথবা সমস্ত থাকে। এখন দেখেন এটা আমরা বলছিলাম। আর বলছিলাম যে যদি সদর্থক হতে হয় তাহলে আমাদের সেই ক্ষেত্রে সংযোজক হিসাবে কি থাকে, একটা হয় থাকে, সংযোজক হিসাবে কি থাকে, একটা হয় থাকে। তাহলে দেখেন সার্বিক সদর্থক আমরা চিনব কিভাবে, কোন একটা সার্বিক সদর্থক আমরা চিনব কিভাবে, সার্বিক তো আমরা জানি সকল, সব, সমস্ত থাকলে সেটা কি হয়, সার্বিক হয়। আর সদর্থক হয় কি, সংযোজক হিসাবে যদি কি থাকে, হয় থাকে। তাহলে কোন একটা যুক্তিবাক্যে আমরা যদি দেখি সকল অথবা সব অথবা কি সমস্ত প্লাস হয় আছে, তার মানে সেটাই কি সার্বিক সদর্থক যুক্তিবাক্য। আচ্ছা, তাহলে এখন দেখেন সার্বিক নয় অর্থক আমরা চিনব কিভাবে, সার্বিক ওই যে বলছিলাম সার্বিক নয় অর্থকের ক্ষেত্রে আমাদের একটা জিনিস ব্যবহৃত হয়, সেটা আমরা বলছিলাম ওই যে সার্বিক মানে কি, আবার বলছে নয় অর্থক। তাহলে সার্বিকের ক্ষেত্রে আমরা নয় অর্থকের ক্ষেত্রে আমরা কি বলছিলাম, একটা কোনো, কয়টা কোনো, একটা কোনো প্লাস কি নয় অর্থক যেহেতু বলছে তার মানে কি নয়। তার মানে কোন যুক্তিবাক্যের ভিতর আমরা যদি দেখি কোনো প্লাস নয় আছে, কোন প্লাস কি আছে ভাই, নয় আছে, তাহলে সেটাই হবে কি আমাদের সার্বিক নয় অর্থক যুক্তিবাক্য। আচ্ছা, যদি এখন যদি বিশেষ সদর্থক যুক্তিবাক্য বা আই, তাহলে বিশেষ সদর্থক যুক্তিবাক্য বা আই হচ্ছে কি, বিশেষ বলতে আমরা কি বলছিলাম, ওই যে কিছু কিছু বলছিলাম, সরি কোনো কোনো, দুইটা কোনো বলছিলাম অথবা কি কিছু বলছিলাম, তাহলে সদর্থক বলছে তার মানে কি হবে, হয় হবে। তাহলে বিশেষ সদর্থকটা আমরা কিভাবে চিনবো, দেখেন দেখেন যদি আমাদের দুইটা কোনো থাকে, কয়টা কোনো ভাই, দুইটা কোনো, দুইটা কোনো অথবা কিছু, তাহলে আবার কি বলছে, বিশেষ সদর্থক যেহেতু বলছে তার মানে হয় হবে। ওকে, বিশেষ সদর্থক যেহেতু বলছে তার মানে হয় হবে। ওকে, তাহলে দেখেন দুইটা কোনো অথবা কিছু প্লাস হয় থাকলে যদি কোনো যুক্তিবাক্যে আমরা কি দেখি, দুইটা কোনো অথবা কিছু প্লাস হয় দেখি, তাহলে সেটাকে আমরা কি বলবো, আই যুক্তিবাক্য বা বিশেষ সদর্থক যুক্তিবাক্য। যদি কোনো যুক্তিবাক্যের ভিতরে আমরা দুইটা কোনো অথবা কিছু প্লাস নয় দেখি, কি দেখি ভাই, কিছু প্লাস নয় দেখি, তাহলে সেটা কি হবে, আমাদের বিশেষ নয় অর্থক যুক্তিবাক্য বা ও বাক্য। তাহলে সার্বিক সদর্থককে আমরা কি প্রতিজ্ঞান হিসাবে এ দ্বারা চিহ্নিত করতে পারি, এবং সেটা আমরা চিনব কিভাবে, যদি কোনো যুক্তিবাক্যের ভিতরে আমরা সকল, সব, সমস্ত প্লাস হয় দেখি, তাহলে সেটা সার্বিক সদর্থক যুক্তিবাক্য। আর যদি কোনো যুক্তিবাক্যতে আমরা কি দেখি, কোনো প্লাস নয় দেখি, যদি কয়টা কোনো, একটা কোনো প্লাস নয় দেখি, তাহলে সেটা সার্বিক নয় অর্থক যুক্তিবাক্য। আর যদি কোনো যুক্তিবাক্যতে আমরা দুইটা কোনো অথবা কিছু প্লাস কি দেখি, হয় দেখি, তাহলে সেটা আমাদের কি হবে, সেটা হবে আমাদের বিশেষ সদর্থক যুক্তিবাক্য। আর যদি কোনো যুক্তিবাক্যে আমরা কি দেখি, বিশেষ নয় অর্থক যুক্তিবাক্য। যদি কোনো যুক্তিবাক্যে আমরা দুইটা কোনো অথবা কিছু প্লাস কি দেখি, নয় দেখি, তাহলে সেটা কি হবে, আমাদের বিশেষ নয় অর্থক যুক্তিবাক্য বা উপবাক্য হবে। এখন যদি আমরা প্রত্যেকটার একটা করে এক্সাম্পল দিই, তাহলে বিষয়টা আমাদের কাছে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। দেখেন আমরা প্রত্যেকটার একটা করে এক্সাম্পল দিই। আমরা যদি বলতাম যে সকল চোর হয় ধার্মিক, কি বললাম, সকল চোর হয় কি ধার্মিক। এখন দেখেন এই যে সকল প্লাস কিন্তু হয় আছে, কি আছে ভাই, সকল প্লাস হয়, দেখেন যার কারণে এটা হচ্ছে কি সার্বিক সদর্থক যুক্তিবাক্য বা কি এ বাক্য। এখন যদি আমি বলতাম যে কোনো আম নয় মিষ্টি, কি বলতাম ভাই, কোনো আম নয় কি, এইখানে দেখেন এই যে কোনো প্লাস কি আছে, নয় আছে, কি আছে ভাই, কোনো প্লাস কি আছে, নয় আছে, কোনো প্লাস কি আছে, নয় আছে। এই যে দেখেন তাহলে কোনো প্লাস নয় হচ্ছে সেটা কি সার্বিক নয় অর্থাৎ যুক্তিবাক্য, কোনো প্লাস কি আছে, নয় আছে। এখন কোনো কোনো অথবা কিছু, ধরেন আমি যদি দেখতাম যে লিখতাম যে কিছু কিছু ছাত্র হয় সৎ, এখন লিখলাম কি কিছু ছাত্র হয় কি ভাই সৎ। এই যে দেখেন এখানে কিন্তু আমাদের কি আছে, কিছু প্লাস হয় আছে, কি আছে ভাই, কিছু প্লাস কি হয় আছে। তাহলে আমরা বলছিলাম যদি কোনো যুক্তিবাক্যের ভিতরে আমরা কি দেখি, কিছু প্লাস হয় দেখি, সেটা হচ্ছে কি আমাদের বিশেষ সদর্থক যুক্তিবাক্য বা আই বাক্য। ধরেন আমি যদি যে একটা যুক্তিবাক্য দেখলাম যে কোনো কোনো, লিখলাম কোনো কোনো ছাত্র হয়, ছাত্র নয়
কি মেধাবী, কোনো কোনো ছাত্র নয় কি লিখলাম মেধাবী। এখন দেখেন এখানে কিন্তু আমাদের এই যে দেখেন আমাদের কি আছে ভাই কোনো কোনো মানে দুইটা কোনো আছে প্লাস কি আছে নয় আছে, যার কারণে যেটাকে আমরা কি বললাম বিশেষ নয় অর্থাৎ যুক্তি বাক্য। তাহলে আমরা একটা যুক্তি বাক্য চেনার জন্য আমাদের এই ফর্মুলাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যদি আমাদের এই ফর্মুলাটা আমাদের মনে থাকে তাহলে আমরা যে কোনো যুক্তি বাক্য কি করতে পারবো নির্ণয় করতে পারবো এবং খুব সহজেই আমরা যুক্তি বাক্যগুলো কি করতে পারবো ভাই নির্ণয় করতে পারবো। তাহলে গুণ ও পরিমাণ অনুসারে যৌথভাবে যুক্তি বাক্য কত প্রকার ভাই 4 প্রকার, সেটা হচ্ছে সার্বিক সদর্থক যুক্তি বাক্য বা এ বাক্য। এখন সার্বিক সদর্থক বলতে কি বোঝায় ওই যে সকল প্লাস হয় থাকবে, সকল দ্বারা কি বুঝাইছে সার্বিক কি বুঝাইছে, আর হয় দ্বারা কি সদর্থক কি বুঝাইছে, যার কারণে এটা হচ্ছে কি সার্বিক সদর্থক যুক্তি বাক্য। আর প্রতীকহান হিসাবে সেটাকে আমরা কি দ্বারা চিহ্নিত করি এ দ্বারা চিহ্নিত করি। তারপরে সার্বিক নয় অর্থক হচ্ছে কি যে এটাকে প্রতীকরণ হিসাবে আমরা কি দ্বারা চিহ্নিত করি ই দ্বারা চিহ্নিত করি। এখন সার্বিক নয় অর্থক বলছে, সার্বিক নয় অর্থক থাকলে আমরা কি জানি নয় অর্থকের জন্য কি নয়, আর সার্বিক হিসাবে কি ব্যবহৃত হয় কোন ব্যবহৃত হয়, এই কারণে এটা হচ্ছে কি সার্বিক নয় অর্থক যুক্তি বাক্য। এবং কি বলছে বিশেষ সদর্থক যুক্তি বাক্য, বিশেষ সদর্থক হিসাবে আমরা কি বলছিলাম বিশেষ যুক্তি বাক্য আমরা চিনব কিভাবে, যদি কোনো যুক্তি বাক্যের চিহ্ন হিসাবে আমাদের কি দুইটা কোনো অথবা কিছু প্লাস কি থাকে হয় থাকে, তাহলে সেটা হবে কি বিশেষ সদর্থক যুক্তি বাক্য। হয় থাকার কারণে সদর্থক, আর কোনো কোনো অথবা কিছু থাকার কারণে সেটা হচ্ছে কি বিশেষ যুক্তি বাক্য। আর বিশেষ সদর্থক যুক্তি বাক্যকে আমরা কি দ্বারা চিহ্নিত করি আই দ্বারা চিহ্নিত করি। কি দ্বারা চিহ্নিত করি ভাই আই দ্বারা চিহ্নিত করি। আর বিশেষ নয় অর্থক যুক্তি বাক্য আমরা চিনব কিভাবে, যদি কোনো যুক্তি বাক্যের ভিতর দুইটা কোনো অথবা কিছু প্লাস কি থাকে দুইটা কোনো অথবা কিছু প্লাস নয় থাকে, তাহলে সেটা হবে কি বিশেষ নয় অর্থক যুক্তি বাক্য। নয় অর্থক ওই যে আমাদের কি নয় থাকার কারণে সেটা হচ্ছে কি নয় অর্থক, আর বিশেষ হয়েছে মানে কি আমাদের দুইটা কোনো অথবা কিছু থাকার কারণে সেটা হচ্ছে কি বিশেষ নয় অর্থক যুক্তি বাক্য। তো আশা করি সবাই এই জিনিসটা খুব সুন্দরভাবে সবাই মনে রাখবেন, তাহলে দেখবেন যে আপনাদের যুক্তি বাক্য নির্ণয় করার জন্য আপনাদের ভাই কোনো ধরনের সমস্যা হচ্ছে না। ওকে আচ্ছা, তো এরপরে আমরা দেখি সার্বিক সদর্থক যুক্তি বাক্য এগুলো সব এখানে দিয়ে দিছে, এখানে তো আমাদের আর এক্সট্রা করে পড়ার দরকার নেই ভাই। তো আমরা সম্বন্ধ অনুসারে যুক্তি বাক্য দুই প্রকার, এখন আমরা সেটা দেখবো। সম্বন্ধ অনুসারে যুক্তি বাক্য দুই প্রকার, একটা নিরপেক্ষ যুক্তি বাক্য আর একটা হচ্ছে সাপেক্ষ যুক্তি বাক্য। সম্বন্ধ অনুসারে যুক্তি বাক্য দুই প্রকার, এই জিনিসটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, দেখতে আমরা খেয়াল করবো সবাই। হ্যাঁ আচ্ছা দেখেন কি বলতেছে, যে যুক্তি বাক্যের উদ্দেশ্য বিধেয়ের মধ্যে দেখেন কি বলতেছে ভাই নিরপেক্ষ যুক্তি বাক্য। আমরা নিরপেক্ষ বলছিলাম যেটার কি কোনো অর্থ প্রকাশ করার জন্য অন্য কারোর উপর কি করতে হয় না নির্ভর করতে হয় না। তাহলে দেখেন নিরপেক্ষ যুক্তি বাক্য কাকে বলে, যে যুক্তি বাক্যের উদ্দেশ্য বিধেয়ের মধ্যে সম্পর্ক স্থাপনে কোনো শর্ত আরোপ করা হয় না। কি করা হয় না ভাই কোনো শর্ত আরোপ করা হয় না, তাকে নিরপেক্ষ যুক্তি বাক্য বলে। যেমন মানুষ হয় মননশীল, এই যে মানুষ আর মননশীল অর্থাৎ উদ্দেশ্য আর বিধেয়ের ভিতর কি সম্পর্ক স্থাপনের জন্য কি করা হয় না কোনো ধরনের শর্ত আরোপ করা হয় না। শর্ত বলতে আমরা কি বুঝি ভাই ওই যে যদি তবে হয় বা না হয় এরকম থাকলে সেটা কি হয় শর্ত হিসাবে উল্লেখ হয়, যার কারণে এখানে কি নাই কোনো ধরনের শর্ত নাই, এই কারণে এটা হচ্ছে কি নিরপেক্ষ যুক্তি বাক্য। আর সাপেক্ষ যুক্তি বাক্য কোনটা দেখেন যেখানে কি থাকবে শর্ত উল্লেখ থাকবে উদ্দেশ্য আর বিধেয়ের ভিতর। যেমন যে যুক্তি বাক্যে কোনো শর্ত সাপেক্ষে উদ্দেশ্য এবং বিধেয়ের মধ্যে কি করা হয় সম্বন্ধ স্থাপন করা হয় সেটাকে বলা হয় কি সাপেক্ষ যুক্তি বাক্য। এই যে দেখেন যদি সে পড়ে তবে সে কি করবে পাস করবে, এখানে দেখেন একটা শর্ত আছে, এই যে যদি তবে কি আছে একটা শর্ত আছে। তাহলে এইরকম যদি কোনো একটা উদ্দেশ্য যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধেয়ের ভিতর কি করা হয় শর্ত স্থাপন করা হয় তাহলে সেটা হবে কি সাপেক্ষ যুক্তি বাক্য। যদি সে পড়ে তবে সে কি করবে পাস করবে, তাহলে এখানে দেখেন কি আছে একটা শর্ত আছে, এই কারণে এটাকে কি বলা হয় সাপেক্ষ যুক্তি বাক্য বলা হয়। আচ্ছা সাপেক্ষ যুক্তি বাক্য হচ্ছে আবার দুই প্রকার, একটা হচ্ছে প্রাকল্পিক যুক্তি বাক্য আর একটা কি বৈকল্পিক যুক্তি বাক্য। দেখেন সাপেক্ষ যুক্তি বাক্য দুই প্রকার, একটা হচ্ছে প্রাকল্পিক যুক্তি বাক্য আর একটা কি বৈকল্পিক যুক্তি বাক্য। এখন আমরা একটা জিনিস এখান থেকে খুব সহজে শিখে নিই, প্রাকল্পিক যুক্তি বাক্য চিনব কিভাবে, যদি শর্ত হিসাবে আমাদের কি থাকে যদি তবে বা তাহলে থাকে। শর্ত হিসাবে যদি কি থাকে ভাই যদি তবে বা তাহলে থাকে তাহলে সেটা হবে কি প্রাকল্পিক যুক্তি বাক্য। আর যদি শর্ত হিসাবে কি থাকে হয় বা না হয় বা অথবা থাকে, শর্ত হিসাবে যদি কি থাকে হয় না হয় অথবা থাকে। দেখেন আমরা প্রাকল্পিক চিনব কিভাবে, যদি কোনো যুক্তি বাক্যের শর্ত হিসাবে আমাদের কি থাকে শর্ত হিসাবে যদি তবে বা তাহলে থাকে সেটা হচ্ছে প্রাকল্পিক যুক্তি বাক্য। আর যদি কোনো যুক্তি বাক্যের শর্ত হিসাবে কি থাকে হয় না হয় বা তাহলে থাকে অথবা থাকে তাহলে সেটা হবে কি বৈকল্পিক যুক্তি বাক্য, এটা মনে রাখবেন। আচ্ছা তাহলে দেখেন এখন আমাদের প্রাকল্পিক যুক্তি বাক্য, যে সাপেক্ষ যুক্তি বাক্যে যদি তাহলে ইত্যাদি শব্দ ব্যবহারের শর্ত নির্দেশ করা হয়। এই যে দেখেন আমরা এখানে লিখে দিচ্ছি যদি তবে বা তাহলে দেখেন যে সাপেক্ষ যুক্তি বাক্যে যদি তবে বা তাহলে ইত্যাদি শব্দ দ্বারা কি করা হয় শর্ত নির্দেশ করা হয় তাহলে প্রাকল্পিক যুক্তি বাক্য বলে। যদি সে আসে তাহলে আমি যাব, যদি সে আসে তাহলে এখানে দেখেন যদি
তবে কি একটা সম্পর্ক আছে, যদি তবে একটা সম্পর্ক আছে, যার কারণে এটা হচ্ছে কি প্রাকল্পিক যুক্তিবাক্য। দেখেন যখন যদি যেই স্থলে এইগুলা থাকলে সেটা কি হবে প্রাকল্পিক যুক্তিবাক্য। আচ্ছা, যদি তুমি খাও তাহলে আমি খাবো, এই ধরনের কথা আমরা বলি না, তাহলে সেটা হচ্ছে কি প্রাকল্পিক যুক্তিবাক্য। আচ্ছা, আর বৈকল্পিক যুক্তিবাক্য হচ্ছে কি ভাই, যে সাপেক্ষ যুক্তিবাক্যে দুই বা ততোধিক বিকল্প বা বিরুদ্ধ সম্ভাবনার কি থাকে উল্লেখ থাকে তাকে বৈকল্পিক যুক্তিবাক্য বলে। যেমন হয় তুমি আসবে, না হয় আমি যাব। এখানে দেখেন আইদার অর কি আছে, হয় বা না হয়, এই ধরনের সম্পর্ক আছে, যার কারণে এটাকে কি বলা হয় বৈকল্পিক যুক্তিবাক্য বলা হয়। তাহলে সাপেক্ষ যুক্তিবাক্য দুই প্রকার, একটা প্রাকল্পিক যুক্তিবাক্য আর একটা কি ভাই বৈকল্পিক যুক্তিবাক্য। আমরা বিষয়টা আশা করি বুঝতে পারছি। আচ্ছা, এখন আসতেছে তাৎপর্য অনুসারে যুক্তিবাক্য দুই প্রকার। তাৎপর্য অনুসারে যুক্তিবাক্য কত প্রকার ভাই? দুই প্রকার। একটা হচ্ছে সংশ্লেষক যুক্তিবাক্য আর একটা হচ্ছে কি বিশ্লেষক যুক্তিবাক্য। তাৎপর্য অনুসারে যুক্তিবাক্য দুই প্রকার, একটা হচ্ছে সংশ্লেষক যুক্তিবাক্য আর একটা হচ্ছে বিশ্লেষক যুক্তিবাক্য। আচ্ছা, বিশ্লেষক যুক্তিবাক্য আমরা একটু খেয়াল করবো। দেখেন, যে যুক্তিবাক্যের বিধেয় পদ নতুন কোনো তথ্য বা প্রদান করে না, যে যুক্তিবাক্যের বিধেয় পদ তার উদ্দেশ্য সম্পর্কে কি করবে না ভাই নতুন কোনো তথ্য প্রদান করবে না, সেটাকে আমরা বলবো কি বিশ্লেষক যুক্তিবাক্য। আচ্ছা, যে যুক্তিবাক্যের বিধেয় পদ তার উদ্দেশ্য সম্পর্কে কি করবে না নতুন কোনো তথ্য প্রদান করবে না, সেটাকে আমরা কি বলবো বিশ্লেষক যুক্তি। আচ্ছা, আমরা দেখেন ওই যে যখন আমরা ব্যক্তার্থ যাতার্থ শিখছিলাম ভাই, তখন কিন্তু আমরা দেখেন যখন আমরা কি করছিলাম ব্যক্তার্থ আর যাতার্থ শিখছিলাম, তখন তখন কিন্তু আমরা বলছিলাম মানুষের অপরিহার্য যাতায়াত বা আবশ্যিক যাতায়াত হচ্ছে কয়টা? দুইটা, একটা হচ্ছে বুদ্ধিবৃত্তি আর একটা হচ্ছে কি জীববৃত্তি। তাহলে এই যে বিধেয় পদটা এই উদ্দেশ্য সম্পর্কে কিন্তু সে আগের কথাটাই বললো, সেম কথাটাই বললো, একটা বুদ্ধিবৃত্তি আর একটা কি জীববৃত্তি। তাহলে এই বিধেয় পদটা এই উদ্দেশ্য সম্পর্কে নতুন কোনো তথ্য প্রদান করে নাই। এইখানে দেখেন, এইখানে কিছু মানুষ হয় শিক্ষিত, তাহলে এই যে বিধেয় পদটা এই মানুষ সম্পর্কে কিন্তু আবার নতুন একটা গুণ অ্যাড করলো, যে কিছু মানুষ হয় কি আবার শিক্ষিত। তাহলে আমরা ফার্স্টে জানছিলাম মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, যেটা এই বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, অর্থাৎ এই বিধেয় পদটা মানুষ সম্পর্কে তেমন কোনো কিছু বলে নাই, কিন্তু এই বিধেয় পদটা মানুষ সম্পর্কে নতুন একটা তথ্য দিল যে মানুষ আবার কি শিক্ষিত। তার মানে যদি কোনো যুক্তিবাক্যের বিধেয় পদ তার উদ্দেশ্য সম্পর্কে নতুন কোনো তথ্য প্রদান না করে বা পূর্বের তথ্যগুলাই দিয়ে থাকে, তাহলে সেটা বিশ্লেষক যুক্তিবাক্য হবে। আর যে যুক্তিবাক্যের বিধেয় পদ উদ্দেশ্য পদের যাতায়াতের বাইরে নতুন কোনো গুণ, যাতায়াতের বাইরে, এই যে দেখেন মানুষের যাতায়াতের বাহিরে কিন্তু শিক্ষিত, এটা কি একটা নতুন গুণ। এই গুণটা কি করছে, মানুষের অপরিহার্য যাতায়াত ছিল দুইটা, একটা কি বুদ্ধিবৃত্তি আর একটা কি জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি আর একটা কি ভাই জীববৃত্তি। ওকে, বুদ্ধি প্লাস কি আমরা কি বলতে পারি জীব বলতে পারি, জীববৃত্তি বলবো। তাহলে এই দেখেন মানুষের যাতায়াত ছিল এটা, কিন্তু এইখানে এই যে শিক্ষিত গুণটা, এই শিক্ষিত গুণটা কিন্তু মানুষ সম্পর্কে নতুন একটা তথ্য প্রদান করছে, যার কারণে আমরা বলতে পারি কি এই বিধেয় পদটা উদ্দেশ্য সম্পর্কে কি করছে একটা নতুন তথ্য প্রদান করছে, কিন্তু এই বিধেয় পদটা এই উদ্দেশ্য সম্পর্কে কি করে নাই নতুন কোনো তথ্য প্রদান করে নাই, যার কারণে এটা হচ্ছে কি বিশ্লেষক পদ আর এটা হচ্ছে কি সংশ্লেষ পদ। তাহলে যে যুক্তিবাক্যের বিধেয় পদ তার উদ্দেশ্য সম্পর্কে কি করে নতুন কোনো গুণ বা তথ্য প্রদান করে, সেটা হচ্ছে সংশ্লেষক পদ। আর যে যুক্তিবাক্যের বিধেয় পদ তার উদ্দেশ্য সম্পর্কে নতুন কোনো গুণ বা তথ্য প্রদান করে না, সেটাকে আমরা কি বলে থাকি বিশ্লেষক পদ বলে থাকি। আচ্ছা, আশা করি আপনারা যুক্তিবাক্যের শ্রেণী বিভাগগুলা বুঝতে পারছেন। তো এরপরে আমাদের আর একটা টপিক আছে, সেটা হচ্ছে কি ব্যাপ্যতা। তো এই ব্যাপ্যতা নিয়ে আমরা পরবর্তী লেকচারে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। ব্যাপ্যতা কিন্তু ভাই খুবই একটা ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা থেকে মাস্ট একটা কোশ্চেন প্রতিবার আসে থাকে। তো সেটা আমরা পরবর্তী একটা ক্লাসে আপলোড দিব বা পরবর্তী লেকচারে আপলোড দিব, লেকচার 5 বা সেটাই হবে আমাদের কি এই অধ্যায়ের উপর লেকচার শেষ। ওকে, আর সেই অধ্যায়ে আমরা কি করবো, এই অধ্যায়ের টোটাল কোশ্চেনটা নিয়ে আমরা আলোচনা করবো সেই লেকচারে। ওকে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।